This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি স্টুডিও থেকে আমি শুভজিৎ, আর নিউজ রুম থেকে মধুকল্পিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। হ্যালো স্যার, পালা বদলের পর মস্করা করে পার্থ ভৌমিককে এভাবেই খুঁজছিলেন ব্যারাকপুরের বাসিন্দাদের একটা অংশ। শিবির বদলু সাংসদকে নিয়ে আর কোনো ফিসফাস নয়, এবার একেবারে পোস্টার পড়লো তারই খাস তালুকে, গদ্দার বলে নিশানা। কালীঘাট তৃণমূল উৎফুল্ল, পার্থর মুখে কুলুপ, আর সুযোগ পেয়ে একেবারে চালিয়ে খেলছে বিজেপি। রাজ্যে পালা বদলের পরই তার শিবির বদল। তৃণমূল ছেড়ে অচেনা দল এনসিপিআই-এ পার্থ ভৌমিক। এখন এনডিএর সঙ্গে ওঠা বসা। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ব্রেকফাস্টও সারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকরা। রাজধানীতে যখন পার্থ ভৌমিকদের এমন তৎপরতা, তখন পার্থর নামেই গদ্দার পোস্টার পড়ল তার পাড়াতেই। ব্যারাকপুরের সাংসদ নৈহাটির বিজয়নগরের বাসিন্দা পার্থর বিরুদ্ধে পোস্টার পড়ল। শুধু বিজয়নগর নয়, নৈহাটি স্টেশন চত্বরে পোস্টারে ছয়লাভ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দর ব্যানারে এমন পোস্টার দেখে থমকে যান এলাকাবাসী। ব্যারাকপুর লোকসভা নাগরিকবৃন্দ লিখেছে, কারাই নাগরিকবৃন্দ তা এখনো স্পষ্ট নয়। কার নামে লেখা? ছবিটা কার? আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক এবং সাংসদ। নৈহাটি 3 বারের তৃণমূল বিধায়ক পার্থ 2021-এ সেচ মন্ত্রী হয়েছিলেন। 2024-এর লোকসভা ভোটে বিধায়ক পদ ছেড়ে ব্যারাকপুরের সাংসদ হন। অভিযোগ, তৃণমূলের বিপর্যয়ের পর এলাকায় সক্রিয়তা কমে যায় পার্থর। কিছুদিন আগে একটি প্রশাসনিক বৈঠকে তাকে জনসমক্ষে দেখা যায়। এলাকাতে দেখা যাচ্ছে না, সবসময় আমি বাড়িতেই আছি 4 তারিখ থেকে। তৃণমূল ত্যাগী সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার দেখে সুর চড়া বামেদের। কালীঘাট তৃণমূলও চাঁচা ছোলা। যে এত কিছু পাওয়ার পর মমতা ব্যানার্জির সাথে গদ্দারি করতে পারে, সে বিজেপি উচ্চ নেতৃত্ব আর বিজেপির সাথেও গদ্দারি করতে পারে। এখন নাকি তিনি বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন। তো এহেন মানুষকে মানুষ গাদ্দার বলবে না, বিশ্বাসঘাতক বলবে না, তো কি বলবে? পার্থর মুখে কুলু, শরিকের হয়ে ব্যাট ধরছে বিজেপি। এটা হচ্ছে তৃণমূল ক্যারেক্টার। বারে বলছি, লুকিয়ে করাটা ব্যারাকপুরে আগেও পোস্টিং হতো, কিন্তু লুকিয়ে হতো, প্রকাশ্যে আসে। দলবদলু সাংসদকে নিয়ে এতদিন চুপচাপ চলছিল আলোচনা, আর এবার রাগঢাক নয়, পোস্টারেই দেওয়া হলো বার্তা। ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। এবারে তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় খোদ কালনার বিজেপি বিধায়ক। অভিযোগ উঠে আসছে 50 লক্ষ টাকা তোলাবাজির। এক মহিলা এই অভিযোগ করেছেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছেন এই বিধায়ক, এবং এর পাশাপাশি মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। সদ্য ক্ষমতায় আসা দলের তোলা রোগ বিপদঘণ্টিটা বাজিয়েছিলেন খোদ রাজ্য বিজেপির সভাপতি। কিন্তু তারপরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু অভিযোগ পৌঁছচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে। এবারের অভিযোগটা এসেছে কালনা থেকে। বিজেপির বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তুলেছে নন্দিনী তেওয়ারি নামের এক মহিলা। অভিযোগ, বিধায়ক দলবল নিয়ে এসে নন্দিনী তেওয়ারিদের নতুন বিল্ডিংয়ে তালা লাগিয়ে দেন। তালা খোলার জন্য 50 লক্ষ টাকা দাবি করেন। বিধায়ক নিজে গিয়ে থানায় বসে এই কেসটা করেছে, নিজে থানায় পুলিশকে প্রেসার দিয়ে কেসটা করিয়েছে। আমি আমার যেহেতু এই বিল্ডিং, ওনার কোনো রাইট নেই আমার বিল্ডিং এ হচ্ছে তালা মারা, তার জন্য আমি আমার বিল্ডিং এর দরজা খুলে আমি নিজে প্রবেশ করি। পুলিশে অভিযোগের পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন ওই মহিলা। যদিও সিদ্ধার্থ মজুমদারের অবশ্য দাবি, টাকা চাওয়ার অভিযোগটা সম্পূর্ণ সাজানো। বলেছে আমি নাকি 50,000 টাকা চেয়েছি। না, 50 লাখ 50,000 দুটোই বলেছে। কোনটা সঠিক? আমি নাকি তার বাড়ির মধ্যে ঢুকেছি গুন্ডা নিয়ে? নিশ্চয়ই কোনো সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি তো লাগানো আছে চারিদিকে। এটার কিন্তু প্রমাণ তাকে দিতে হবে। কালনার বিধায়কের দাবি অনুযায়ী ওই বাড়িটি প্ল্যান বহির্ভূতভাবে তৈরি। পরে বাড়ির অতিরিক্ত অংশ ভাঙার জন্য নোটিশও ঝুলিয়ে যায় পুরসভা।
নতুন করে বাড়িটি সিলও করা হয়। তোলাবাজিতে নাম জড়ালে দল থেকে ঘাড় ধাক্কা খেতে হবে। বেশ কিছুদিন ধরে দলের সর্বস্তরে এই বার্তাই পৌঁছে দিতে চাইছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। কিন্তু কালনার ঘটনা দেখিয়ে দিচ্ছে শো কজ সাসপেন্ডের অস্ত্রে তোলা রোগের লাগাম পরানো যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 5টা মিনিট সময় দিলে একটা জীবন বাঁচে। রক্তার্পণ আন্দোলনের স্লোগান ছিল এটা, আজও আছে। তবে স্লোগানটা বোধহয় চুরিও হয়ে গেছে। রক্ত চুরির পর্দাফাশ করেছি আমরা TV9 বাংলা, আর তা করতে গিয়েই উঠে আসছে মিনিট 5-এর মগজ ধোলাই করে ছাত্রদের রক্তদানে রাজি করাতো এজেন্টরা কিভাবে, দেখুন। অনেক ছেলেকেই বলেছিল কি যদি ছেলে খুঁজে দিই তো ওকে 500 টাকা করে পার 200 টাকা করে পার ছেলে দেবে। টাকার লোভ দেখানো হয়েছে, বাচ্চা ছেলে তো এই টাকা দেবো ওই টাকা পাবো, হয়তো কোনো কিছু ভুলভাল বুঝিয়েছে। রক্তচোষার রমরমা কারবার, মাকুসার মতো দুর্গাপুরে ছড়ানো জাল, কিভাবে সব টার্গেট হতো স্কুল পড়ুয়ারা। কালো কারবারে পর্দাফাঁসের পর TV9 বাংলার অন্তর তদন্তে উঠে এসেছে ধৃত স্কুলের প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় চট্টোপাধ্যায়ের ব্লুপ্রিন্ট। প্রথমে ইমোশনাল ব্ল্যাকমেল, কাজ না হলে টাকার টোপ। ছুটির সময় স্কুল সংলগ্ন মাঠে দেখা যেত দেবপ্রিয়কে, নানা অছিলায় আলাপ করত পড়ুয়াদের সঙ্গে, আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের টার্গেট করত। রক্তদানে রাজি করাতে প্রথমে অসুস্থ শিশুর ভিডিও দেখাতো দেবপ্রিয়, রাজি না হলে পড়ুয়াদের দেওয়া হতো টাকার টোপ। এই স্কুলের একেবারে সামনের যে মাঠ রয়েছে এই মাঠেই দেবপ্রিয় চট্টোপাধ্যায় সে দিনের পর দিন তার শিকার ধরার জন্য অপেক্ষা করত। ওর বন্ধুদের থেকে শুনেছিলাম কারোর মুখ থেকে ও 4-5 হাজার টাকা মতন পেত। আমাকেই না অনেক ছেলেকেই বলেছিল কি যদি ছেলে খুঁজে দিই তো ওকে 500 টাকা করে পার 200 টাকা করে পার ছেলে দেবে। যেদিন ব্লাড দিই আমি তারপরের দিন আমাকে দেবপ্রিয় বলে ভাই তোর কাছে কোনো ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে যদি আমি ওকে দিই তাহলে ও আমাকে 10,000 টাকা দেবে। মূলত বলতে হচ্ছে আমার তারই কোনো রিলেটিভ বা কেউ দিদি বোন মা কেউ একজন হচ্ছে অসুস্থ। টাকার লোভ দেখানো হয়েছে, বাচ্চা ছেলে তো এই টাকা দেবো ওই টাকা পাবো। আমার ছেলের মতো অন্য ছেলেদের আর কোনো দিন এরকম ঘটনা যেন না ঘটে সেটাই আমি চাই আর কি। যারা এই কাজ করেছে তাদের জন্য ভালোই শাস্তি হয়। বয়সে নবীন কিন্তু ক্ষিপ্ত বুদ্ধিতেই মগজ ধোলার কৌশল রপ্ত করেছিল কারবারের এই কুশীলব। দেবপ্রিয়র হাতে ছোঁয়াতেই নাকি হাসপাতালে ঢোকার আগে আধার কার্ডের পড়ুয়া জন্ম তারিখ বদলে যেত, নাবালক পড়ুয়া হয়ে যেত সাবালক। হসপিটালের যে এন্ট্রান্সটা তার বাইরে দাঁড়িয়ে ওখানে কোনো একটা জায়গায় ওরা মিট করে, ওইখানে দাঁড়িয়ে আধার থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করে তারপরে কিন্তু হসপিটালে ওরা ঢোকায়। এই দেবপ্রিয় চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও বিশদে জানার চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আচ্ছা, এই তৃণমূল আমলের আর কত কীর্তিকলাপ সামনে আসা বাকি বলুন তো? কেননা একটি স্কুল, সেই স্কুলকে সুন্দর করে তুলতে নাকি প্রায় 14 লক্ষ টাকা দিয়ে একটা বাগান তৈরি করা হয়েছে। বর্তমানে লক্ষ লক্ষ টাকার সেই গাছ ছাগলের পেটে। বাগান টাগান তো সব ভ্যানিশ, কিন্তু একটার পর একটা তথ্য সামনে আসছে, একেবারে চক্ষু চড়ক গাছ যা দেখে। পুরুলিয়ার একটি স্কুলের কথা বলছি, দেখুন। নিতুরিয়ার জনার্দনটি উচ্চতর বিদ্যালয়, এই জায়গাগুলি সেই স্কুলেরই অংশ। দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। অভিযোগ, স্কুলের সৌন্দর্যায়নের নামে তৃণমূল আমলে জলের মতো টাকা খরচ করা হয়। দফায় দফায় লক্ষ লক্ষ টাকা পকেটে ভরেছিলেন তৃণমূলের নেতারা। অপরিকল্পিতভাবে 25 লক্ষ টাকা খরচ করে বাথরুম বানানো হয়েছিল, যা ব্যবহারের অযোগ্য। বাথরুমের মধ্যে একদিকে ছেলেদের একদিকে মেয়েদের আছে, তো ওই জায়গায় যদি আমি ওপেন করে দিই, সেখানে কোনো বাউন্ডারি দেওয়াল নেই, সাহস করে খুলে দিতে পারছি না ওই জায়গায় বাথরুম। এখানেই শেষ নয়, প্রায় 14 লক্ষ টাকা খরচ করে তৈরি বাগান কেউ আর খুঁজেই পাচ্ছেন না। কোথায় কি? সবই তো ঝোপঝাড় জঙ্গল। আমারও জানা নেই কোন প্লেস দেখিয়ে ফলের বাগান হয়েছে, আর ফলের বাগান সম্পর্কে আমার কাছে কোনো খবরও নেই। যিনি চার্জে ছিলেন সেই সময় উনি হয়তো জানতেন ব্যাপারটা, ওই পুরনো হেডমাস্টার যিনি ছিলেন। বিগত সরকারের আমলে বাগানের নামে এখানে টাকা নয়ছয় করেছে। বাথরুমও দেখলাম পড়ে আছে, একটা সুন্দর একটা বাথরুম হয়েছে কিন্তু কোনো ব্যবহারের কোনো কিছু নাই, ঠিক আছে। তো টাকা পয়সা লুট করেছে বিগত সরকারের আমলে। যে সব নেতা মন্ত্রীরা এই চুরির সাথে জড়িত সবাই কিন্তু জেলে যাবে। স্কুল পরিদর্শনে গিয়ে হস্টেলের হাল দেখেও মাথায় হাত বিধায়কের। জ্বরে কাতরাতে দেখা যায় এক পড়ুয়াকে, ওষুধটুকু জোটেনি। আপনি বলুন, ও ওষুধটা খাবে নিজে বাচ্চাটা, না আপনি ওকে ওষুধ খাওয়াবেন? কত বালি টালি দেখুন, এত নোংরা, আর কত জ্বর, কাল থেকে জ্বর। সমস্যা অনেক, স্কুলে ভোগাচ্ছে শিক্ষকের অভাবও।
একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে তালা পড়ে গেছে। দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। যদিও এবার ছবিটা বদলাবে, আশ্বাস দিয়েছেন বিধায়ক। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। নদী পেরোতে ঘাম ছুটছে, কংক্রিটের বীজ স্বপ্ন অনেক দূরের কথা। একটা শক্তপোক্ত সাঁকো পর্যন্ত নেই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরা এলাকায়। যেটা আছে তা স্থানীয়দের তৈরি করা এবং জলে ডুবেছে আগেই। এই তো অবস্থা। রূপনারায়ণ নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় অস্থায়ী বাঁশের সাঁকো চোখের নিমেষে শেষ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলি জেলার বন্দর এলাকার মধ্যে যাতায়াতের পথ এখন জলে। বিপদের মধ্যে যাতায়াত। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরাতেও শিয়রে সংকট। শিলাবতী নদীর উপর এই সাঁকো দিয়ে ভগবন্তপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ যাতায়াত করেন, কিন্তু একে কি আদৌ সুস্থভাবে যাতায়াত বলা যায়? এটা কাঠের পোল ছিল, এখানে উপরে ছিল, সে ভেঙে বহু বছর আগে পালিয়ে গেছে, আর হয়নি না। এটা দীর্ঘদিনের সমস্যা, মানে এই আমার ঠাকুর দাদারা আমল কি দেখছি এরকম সমস্যা। সমস্যা এত পুরনো, কিন্তু সমাধান করতে পারেনি আগের সরকার। এটা সবার কাছে স্পষ্ট। কাজের নামে প্রাপ্তি আসলে শূন্য। সরকারি আমাদের কোনো তো সেইভাবে দেয়নি। একবার ওই কাঠের একটা ব্রিজ করেছিল পোল, সেটাও ভেঙে গেছে। তারপর থেকে তো এবার ওই বাঁশের সাঁকো দিয়েই করতে। এটা আমাদের গ্রামবাসী একত্রিত হয়েই করেছি আমরা। নৌকাটা আমাদের গ্রামেরই, আমরা গ্রাম থেকেই করেছি। নতুন সরকার এসেছে, তার কাছেও আমরা দাবি রাখবো যাতে ব্রিজটা দ্রুত হয়, একটা ব্যবস্থা ওনারা করেন। পালাবদলের পর এবার তাদের দুর্ভোগের ছবিটাও বদলাবে, অপেক্ষায় এলাকার মানুষ। আমি আশ্বস্ত করছি যে আমাদের যে সরকার এসেছে কংক্রিটের ব্রিজই তৈরি করে দেবে। আমি এমনিতে স্টিল ব্রিজের জন্য একটা প্ল্যান আমি ধরেছি, সেই আবেদন আমি পাঠিয়েছি উপরে, যত দ্রুত সম্ভব এগুলো কাজ শুরু করা হয়। এই আশ্বাসে ভর করেই এখন দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন দেখছেন গ্রামবাসীরা। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। ভোট আসে, ভোট যায়, কিন্তু নেতারা যা প্রতিশ্রুতি দেয় সেটা কোনোভাবেই পালন হয় না। যা যা তারা প্রতিশ্রুতি মুখে বলেন তার কোনোটাই যে বাস্তবে রূপান্তরিত হয় না, সেটার হারে হারে টের পাচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সীমানা এলাকায় থাকার বাসিন্দারা। বছরের পর বছর কেটে গেলেও ডুডুয়া নদীর উপর স্থায়ী সেতুর দাবি পূরণ হয়নি। অথচ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা গ্রাম এবং আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম পথ এই নদী। নৌকায় করে যাও, ভয় লাগে না নৌকা চড়তে? যখন বন্যা হয়, খুব বন্যা হয়, তখন নৌকা যায়। ব্রিজের দাবিটা কতদিন ধরে আপনাদের? আমাদের তো অনেক দিন থেকে হয় না। সরকার যখন আসে তখন বলে দিব, তারপর দেয় না। ধনিরামপুর 1, 2, ধূপগুড়ি, জটেশ্বর সব কিছু মিলে এখানে 5-7টা এলাকার মানুষ। নৌকায় কি ভরসা? নৌকায় ভরসা। যেটা হচ্ছে আধা ঘন্টা রাস্তা আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতেছে। অনেক সময় কেউ অসুস্থ হয়ে পড়ে, তাড়াতাড়ি যেতে লাগে, সেটাও সমস্যা হয়। নৌকো আর কত ভার বইবে? যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই আশঙ্কায় কাঁটা এলাকার মানুষ। তৃণমূল আমলে দাবি দেওয়া অনেকবার জানানো হয়েছিল, কিন্তু কাজ কিছুই হয়নি। আমাদের পূর্বপুরুষদের এই সমস্যাটা সম্মুখীন হয়েছিল, আমরা চাই না যে আমাদের আগামী প্রজন্ম তারা সমস্যায় পড়বে। সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ধনিরামপুর নাগরিক মঞ্চ গঠন করেছি। ডুডুয়া নদীর উপর একদম পাকা সেতু নির্মাণের দাবি সওয়াল করছি। এবার সরকার পরিবর্তনের পর নতুন করে আশায় বুক বাঁধছেন 2 জেলার বাসিন্দারা। সবেমাত্র নতুন সরকারের আশা, আগামীতে আরো অনেক দ্রুততার সঙ্গে আরো অনেক কিছু স্টেপ নেওয়া হবে। এই আশ্বাসকে সম্বল করেই এখন দিন বদলের অপেক্ষায় এলাকাবাসী। প্রশাসনের ডাবল ইঞ্জিনে ভরসা রাখছেন তারা। পাশের ব্লক ফালাকাটাতেও বিজেপি বিধায়ক জিতেছেন। সেই এলাকার বিধায়ক বর্তমানে শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং ধূপগুড়ির বিধায়ক নরেশ রায়। গ্রামের মানুষ দুজনের কাছে আবেদন জানিয়েছেন যাতে যৌথভাবে এই নদীর উপরে একটি কংক্রিটের সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়। ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।